হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 5-এর 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি শিখছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা ক্যাটায়ন আয়ন সম্পর্কে ধারণা লাভ করছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে আয়নিক বন্ধনটা মূলত কি, কিভাবে হয় সেটা আমরা দেখবো। তো চলেন আমরা শুরু করি। যে আমরা ইতিমধ্যে জেনেছি যে ধাতুগুলো আয়নীকরণ শক্তির মান অনেকটা কি হয়, কম হওয়ায় এরা অতি সহজে সর্বশক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন কি করতে পারে, ত্যাগ করতে পারে। কারণ কি, তাদের মধ্যে দূরত্ব বেশি থাকে। এটা আয়নীকরণ শক্তিটা অনেক মানটা অনেক কম থাকে। তো ত্যাগ করে তারা ধনাত্মক আধান বিশিষ্ট কিসে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। আর অধাতু যে যারা আছে তাদের ইলেকট্রন আসক্তির মান কি থাকে, বেশি হয়। তার মানে কি, তারা ইলেকট্রন গ্রহণ করতে চায়, এই জন্য তাদের সর্বশক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তারা ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যানায়নে পরিণত হয়। এটা আমরা আগে দেখছি। তো এভাবে সৃষ্ট বিপরীত আধানের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা যেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক বল কাজ করে। এই ইলেকট্রোস্ট্যাটিক বল বা উলম্ব আকর্ষণ বলের ফলে তারা একে অপরের সাথে যুক্ত থাকে। যে আকর্ষণের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাই মূলত হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। যখন আমরা একটা ধাতু বা একটা অধাতুর মধ্যে মানে একটা হচ্ছে ক্যাটায়নে পরিণত হবে, আরেকটা অ্যানায়নে পরিণত হবে, তখন তারা একজন আরেকজনের সাথে যেভাবে যেই বন্ধনে যুক্ত থাকে তাকেই মূলত বলা হয় তড়িৎদ্যুতি বন্ধন অথবা আয়নিক বন্ধন। আমরা নিচে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। যেমন যে সোডিয়াম পরমাণু তার সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন গঠন করে Na+, মানে হচ্ছে কি ক্যাটায়নে সে পরিণত হয়ে যায়। অপরদিকে যে ক্লোরিন আছে তার কিন্তু একটা ইলেকট্রন ঘাটতি আছে তার সর্বশেষ কক্ষপথে, তাই না? তো এই যে ঘাটতি আছে, সেই একটা ইলেকট্রন গ্রহণ করতে চাবে, কার থেকে নিবে? সে সোডিয়াম থেকে নিবে। যে সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করছিল, সে হচ্ছে কি সর্বশেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন গঠন করার জন্য ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিবে। নিয়ে নেওয়ার কারণে সে ক্লোরিন মাইনাস হয়ে যাবে, মানে অ্যানায়নে পরিণত হয়ে যাবে। তো এভাবে সৃষ্ট ধনাত্মক আধান Na+ এবং ঋণাত্মক আধান ক্লোরিন মাইনাস পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে একটা আবদ্ধ হয়। এই আকর্ষণ বলই মূলত আয়নিক বন্ধন। তাদের মধ্যে একটা আয়নিক বন্ধন সৃষ্টি হয়। তো অর্থাৎ ধাতব এবং অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রনকে সে কি করে, অধাতব পরমাণু সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে, মানে দিয়ে দেয়। তো দিয়ে দেওয়ার ফলে সে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে মূলত আয়নিক বা তড়িৎদ্বৈতী বন্ধন বলা হয়। মূলত এখানে আরো ভালোভাবে সংজ্ঞাটা দেওয়া আছে যে ধাতব এবং অধাতবের মধ্যে মূলত আয়নিক বন্ধনটা কিভাবে হয় সেখানে বলা আছে। সবসময় মনে রাখবেন, আয়নিক বন্ধনটা হতে হলে সবসময় কিন্তু একটা ধাতব থাকতে হবে আর একটা অধাতব থাকতে হবে। তাছাড়া কিন্তু আয়নিক বন্ধন গঠন হওয়া সম্ভব না। তাহলে যেই যৌগে আয়নিক বন্ধন থাকে তাদেরকে নর্মালি আমরা কি বলবো, আয়নিক যৌগ বলবো। তো এখানে সোডিয়ামটা মূলত কি করছে, এটাকে কিন্তু আরেকভাবে লিখা যায়। আমরা যদি লিখি যে সোডিয়াম কি করছে, সোডিয়াম একটা ইলেকট্রন কিন্তু দান করে দিচ্ছে, তাই না? সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন চলে গেল, মাইনাস হয়ে গেল, যখন একটা ইলেকট্রন চলে গেল তখন সে কিসে পরিণত হলো, ক্যাটায়নে পরিণত হলো। তার মানে কি Na+। এই যে Na+, এখানে কিন্তু মূলত এখন ইলেকট্রন কয়টা আছে, 10টা ইলেকট্রন আছে। তার মূলত প্রথম দিকে ছিল 11টা ইলেকট্রন টোটাল, সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তো সে ক্যাটায়নে পরিণত হওয়ার পরে তার এখানে কয়টা ইলেকট্রন আছে টোটাল, এখন 10টা ইলেকট্রন আছে। কিভাবে আছে, 2 8, এই যে অষ্টক পূরণ করার কারণে সে এইভাবে আছে। আবার ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই ক্লোরিনটাই ওর যে ত্যাগকৃত ইলেকট্রনটা ছিল সেটা কিন্তু সে গ্রহণ করছে, তার মানে কি নিছে, এই জন্য সে প্লাস হয়েছে, তাই না? সে যেহেতু একটা ইলেকট্রন নিছে তার মানে কি, গ্রহণ করার কারণে Cl কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে কি, তার একটা ইলেকট্রন বেশি আছে, এখন কিন্তু তার ইলেকট্রন আছে কয়টা, 18টা। ঠিক আছে, অষ্টক পূরণ আকারে। তো এখানে মূলত এটা দেখানো হয়েছে। তারপরে আমরা যদি এটা বড় একটা টান দেই, তো এখানে এই ইলেকট্রন কাটা, তো এখানে কি হবে, সোডিয়াম ক্লোরাইড যৌগটা গঠন হবে। ঠিক আছে। তো এখানে মূলত এখানে দেখানো হয়েছে যে সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে কি হয়েছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে আয়ন আকারে। তো এখানে যদি আপনাদের অবশ্যই ছবিটা দিতে হবে যে আয়নিক যৌগের ক্ষেত্রে বন্ধনটা কিভাবে হয় আমাদেরকে দেখাইতে হয়। যে আমরা ফার্স্টে সোডিয়ামটা আঁকবো, ক্লোরিনটা আঁকবো। সোডিয়ামের এখানে 11টা ইলেকট্রন আছে আর ক্লোরিনের 17টা আছে। আলাদা আলাদা আঁকলাম, তারপর তাদের মধ্যে যোগ চিহ্ন। তো যখন তারা ইলেকট্রন ক্যাটায়নে পরিণত হবে তখন কি, Na+, তার একটা ইলেকট্রন চলে গেছে একটা কক্ষপথ থেকে, যে একটা কক্ষপথ কিন্তু চলে গেছে। আর ক্লোরিনে কিন্তু এখানে অষ্টক পূরণ হয়ে পুরো 18টা ইলেকট্রন আছে। তো এখানে এইভাবেই মূলত সোডিয়াম ক্লোরাইডটা গঠন হয়েছে। আপনারা কিন্তু ছবির মাধ্যমে এভাবে দুইটা ছবির মাধ্যমে দেখাই দিবেন। তো এরপর যদি আরেকটা উদাহরণ আমরা দেখি, ম্যাগনেসিয়াম অক্সাইডটা আমরা যদি দেখি যে আণবিক বন্ধন কিভাবে হয়। যে ম্যাগনেসিয়াম অক্সাইড অণুতে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে আর সৌরশক্তি স্তরে 8টা ইলেকট্রন গঠন করে Mg2+ পরিণত হয়। কারণ কি, সে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, এই জন্য 2+। আগে সোডিয়াম কি হয়েছিল, Na+ কেন হয়েছিল, কারণ সে একটা ইলেকট্রন ছেড়ে দিছিল, এই জন্য সে একটা প্লাস হয়েছিল। তো ম্যাগনেসিয়াম কি করে, ম্যাগনেসিয়ামের জিনিসটা অনেকটা এরকম হবে। আমরা যদি এইভাবে লিখি যে ম্যাগনেসিয়াম মাইনাস কত করছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিছে সে, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম যদি তার থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে তার ক্যাটায়নটা কিরকম হবে, Mg, মানে ম্যাগনেসিয়াম 2+। ঠিক আছে, যে কটা ছেড়ে দেয় সেভাবে আমাদের লিখতে হয়।
আবার অক্সিজেন পরমাণুর দিকে যদি আমরা তাকাই তাহলে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার ফলে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং সর্বোচ্চ কক্ষপথে সে 8টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কি O2 মাইনাস হয়, তাই না? যে কারণ কি সে দুটো ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এই যে অক্সিজেনটা যেটা ছিল সে প্লাস, প্লাস কি দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, দুটো ইলেকট্রন গ্রহণ করার কারণে সে অ্যানায়নে পরিণত হয়েছে এবং তার অ্যানায়নটা কেমন, O2 মাইনাস। তাহলে আমরা যদি এই দুটো যোগ করি, যোগ করার ফলে আমরা কোন যৌগটা পাবো, ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। ঠিক আছে, এই যে এখানে দিবে, এই যে অক্সিজেন দুটো ইলেকট্রন ছেড়ে মানে দুটো ইলেকট্রন নিয়ে নিছে, নিয়ে নেওয়ার ফলে সে অ্যানায়নে হয়ে গেছে। তাহলে এবার ম্যাগনেসিয়াম 2 প্লাস আর অক্সিজেন 2 মাইনাস কাছাকাছি এসে আয়নিক বন্ধনটা তৈরি করে ফেলবে। তো যেই যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান তাকে আয়নিক যৌগ বলে আমরা একটু আগে জানছি। তার মানে কি ম্যাগনেসিয়াম অক্সাইড একটা কি আয়নিক যৌগ। তো এটা ছবিটা যদি আমরা দেখি যে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিছে, এই যে আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি, দুটো ইলেকট্রন কাকে দিয়ে দিছে, অক্সিজেনকে দিয়ে দেওয়ার কারণে তাদের এই যে আয়নিক বন্ধনটা এরকম হবে। তার সেম ভাবে আমরা যদি সোডিয়াম হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি বা সোডিয়াম হাইড্রেটের ক্ষেত্রে চিন্তা করি, যে এই অণুতে সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং সর্বোচ্চ কক্ষপথে 8টা ইলেকট্রন গঠন করে সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে। আবার অন্যদিকে আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি, সে কিন্তু দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে মূলত সরি একটা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তো একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে তারা এই আয়নিক যৌগটা গঠন করবে সোডিয়াম হাইড্রোজেন। ঠিক আছে, সেম ভাবে যেখানে দেওয়া হয়েছে আপনারা দেখবেন যে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রেও সেম, যে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে এই জন্য Ca2 প্লাস হয়েছে, আর অক্সিজেন দুইটা ইলেকট্রন নিছে এই জন্য O2 মাইনাস। ওকে, আমি যেভাবে লিখে দিছি আপনারা ওইভাবে এইভাবে না ফলো করে আপনাদের এটা লিখতে সুবিধা হবে, যে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে তার ক্যাটায়নটা কিরকম হবে, Ca2 প্লাস। আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো উপরের উদাহরণগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে ধাতুগুলো মূলত ইলেকট্রন বর্জন করে মানে ছেড়ে দেয়, আর অধাতুগুলো মূলত কি করে, ধাতু কর্তৃক বর্জন করা যে ইলেকট্রন গুলা সেগুলো গ্রহণ করে নিজেরা ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের কাছাকাছি আবদ্ধ হয়ে মূলত আয়নিক বন্ধনটা তৈরি করে। যে উল্লেখযোগ্য যে পর্যায় সারণীর 1 ও 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলো মূলত ধাতু হয়। ঠিক আছে, আর 16 এবং 17 নম্বর গ্রুপের যারা আছে তারা মূলত অধাতব মৌলসমূহ হয় এবং এদের মধ্যে মূলত আয়নিক বন্ধনটা ঘটে থাকে। যে পর্যায় সারণীর 1, 2 এবং 16, 17-র মধ্যেই তাদের মধ্যে মূলত ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে আয়নিক বন্ধনটা তৈরি করে তারা। তো প্রত্যেকটা নিয়মের কিছু না কিছু ব্যতিক্রম থাকে, তেমনি 13 নম্বর গ্রুপের অ্যালুমিনিয়াম মৌলটা 1 এবং 2 নম্বর গ্রুপের মৌল না হওয়া সত্ত্বেও তারা আয়নিক বন্ধন গঠন করে, তারা একটু ব্যতিক্রম। তো অন্য মৌলসমূহ তাদের সর্বোচ্চ শক্তি স্তর অনেক বেশি ইলেকট্রন ধারণ করার কারণে তারা ইলেকট্রন হয় বর্জন করে বা গ্রহণ করার প্রবণতা আর দেখায় না, তারা মূলত ছেড়ে দেয় তখন। ঠিক আছে, ফলে তারা আণবিক বন্ধনও গঠন করে না। আণবিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ মাধ্যমে ঘটে বলে এই বন্ধন খুব শক্তিশালী হয়, আণবিক বন্ধনকে ভাঙা খুব টাফ। ঠিক আছে, তাদের মধ্যে যে বন্ধনটা থাকে সেটা খুবই পাওয়ারফুল বা শক্তিশালী হয়ে থাকে। ওকে, তো এটা গেল আমাদের হচ্ছে আয়নিক বন্ধন। এরপরে যদি আমরা দেখি সমযোজী বন্ধন কি, যে তোমরা ইতোমধ্যে জেনেছো যে একটা ধাতব পরমাণু ও একটা অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতু তার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনটা কি অধাতব পরমাণুকে দিয়ে দেয় বা স্থানান্তর করে ফেলে, তাই না? এবং তাদের মধ্যে এক ধরনের আয়নিক বন্ধন সৃষ্টি করে, মাত্র আমরা জানলাম। কিন্তু তুমি যদি দুইটা অধাতব পরমাণু মধ্যে রাসায়নিক সংযোগ ঘটাতে চাও তাহলে কি সেটা কি হবে, এটা আমাদের একটা কোশ্চেন। তো আমরা কি করতে পারি? তো অধাতুর বেলায় পরমাণুর শেষ শক্তিস্তর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা সহজ না, কারণ তাদের মধ্যে এত বেশি ইলেকট্রন থাকে, তারা এত বেশি ইলেকট্রন ত্যাগও করতে পারে না, আবার অনেক বেশি ইলেকট্রন সে গ্রহণও করতে পারে না। তখন তাদের উপায় কি? তো তাদের উপায় হচ্ছে তারা ইলেকট্রন শেয়ার করে। ঠিক আছে, একজন আরেকজনের সাথে ইলেকট্রনটা তারা শেয়ার করে। তো কিভাবে শেয়ার করে আমরা এখানে দেখবো মূলত। তো আমরা যদি দেখি যেখানে কি হচ্ছে, যে তাদের ভেতর বন্ধন তৈরি করা কঠিন মনে হতে পারে, কিন্তু বাস্তবে দুইটা অধাতু পরমাণু বন্ধন গঠন করে। কিভাবে করে? যেমন দুইটা ক্লোরিন বা অধাতু পরমাণুকে যখন কাছাকাছি রাখা হয় তখন তাদের মধ্যে এক ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়ে ক্লোরিন অণুতে পরিণত হয়। যে আমি যদি দুইটা ক্লোরিনকে পাশাপাশি রাখি তখন তারা অণু হয়ে যায়, মানে কি Cl2, তাদের মধ্যে এক ধরনের বন্ধন হয় সমযোজী বন্ধন, যারা অণুতে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো এরপর যদি আমরা দেখি কি বলছে, যে প্রশ্ন হলো যে কিভাবে দুইটা অধাতব ক্লোরিন পরমাণু একে অপরের সাথে বন্ধন তৈরি করে, আমাদের একটা কোশ্চেন। তো এদের তো সর্বোচ্চ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন আছে, তাই না? তো তারা কিভাবে এটা পসিবল? তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি যে 1s2 2s2 2p6 3s2 3p5 পর্যন্ত, তো ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে। কিভাবে 7টা ইলেকট্রন? এই যে থ্রি, থ্রি এর কয়টা আছে, 5 আর 2 7টা। তো ক্লোরিন পরমাণু সৌরশক্তিস্থল ইলেকট্রন প্রদান করতে চাইবে না, মানে দিতে চাবে না, 7টা ইলেকট্রন সে ত্যাগ করতে চাবে না, বরং সে গ্রহণ করার প্রবণতা দেখাবে, সে নিতে চাবে। কিন্তু দাতা পরমাণু না থাকে, কেউ তাকে দেওয়ার মতো না থাকায় গ্রহণ প্রক্রিয়াটাও ঘটবে না। তাই দুইটা ক্লোরিন পরমাণু যখন কাছাকাছি আসে, প্রত্যেকটা পরমাণুর সৌরশক্তি স্তর থেকে একটা করে ইলেকট্রন এসে জোড়বদ্ধ হয় এবং ওই ইলেকট্রন জোড় উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে। তারা দুইটা মানে একটা করে ইলেকট্রন তারা জোড়াবদ্ধ হয়ে তারা ইলেকট্রন শেয়ার করে, একে ইলেকট্রন ভাগাভাগি
বা ইলেকট্রন শেয়ারিং বলে। তো এই যে ইলেকট্রন জোড়বদ্ধ, এটাকে কিন্তু বন্ধন জোড় ইলেকট্রনও কিন্তু বলা হয়। আর যারা আপনার ইলেকট্রন শেয়ারে বা বন্ধনে অংশগ্রহণ করে না, তাদেরকে মুক্ত জোড় ইলেকট্রন বলা হয়, এটা আপনারা জেনে রাখবেন। তো এর ফলে উভয় পরমাণু তাদের সবার শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন লাভ করে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। ফলস্বরূপ দুইটা ক্লোরিন পরমাণু নিউক্লিয়াস গুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে পারে না এবং এরা এক ধরনের মানে বন্ধনে আবদ্ধ হয়। এই ধরনের বন্ধনকে আমরা সমযোজী বন্ধন নামে জানি। অর্থাৎ দুইটা অধাতব পরমাণু রাসায়নিক সংযোজের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সবার শক্তি স্তরের একটি ইলেকট্রনকে সরবরাহ করে এক জোড়া ইলেকট্রন তৈরি করে। এরপর এই এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকেই মূলত কিন্তু সমযোজী বন্ধন বলা হয়। মূলত হচ্ছে দুইটা অধাতব পরমাণু যখন তারা পরস্পর এক বা একাধিক ইলেকট্রন শেয়ার করে একটা জোট তৈরি করে এবং তাদের মধ্যে এক ধরনের বন্ধন গঠিত হয়, সেটাকে আমরা কিন্তু সমযোজী বন্ধন জানি। তো যে যোগে সমযোজী বন্ধন হয় তাকে আমরা সমযোজী যৌগ বলি। প্রতিটা সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন অংশগ্রহণ করে, মানে অ্যাটলিস্ট দুইটা ইলেকট্রন তারা মানে বন্ধনে অংশগ্রহণ করে, কারণ একটা আসে আপনার একটা ক্লোরিন থেকে, আরেকটা আসে আরেকটা ক্লোরিন থেকে। তো এই জন্য দুইটার কথা বলতেছে। তো সমযোজী বন্ধনকে একটা রেখার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, আর ইলেকট্রন সমূহকে আমরা ডট অথবা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। যেমন ক্লোরিন অণুতে দুইটা ক্লোরিন পরমাণু বিদ্যমান। ক্লোরিন অণুর সংকেত কি? Cl2। তো অনেক অধাতু অণু আকারে থাকে, যেমন হচ্ছে হাইড্রোজেন, এটা অণু আকারে থাকে। অক্সিজেন অণু আকারে থাকে। নাইট্রোজেন অণু আকারে থাকে। সালফার অ্যাসিড এটা অণু আকারে থাকে। ফসফরাস P4, ব্রোমিন Br2, আয়োডিন I2, ফ্লোরিন F2, এরা সবাই কি অণু আকারে মূলত থাকে। তো এইবার যদি আমরা S2 অণুতে সমযোজী বন্ধনটা ব্যাখ্যা করতে চাই যে তাদের মধ্যে সমযোজী বন্ধনটা কিভাবে হয়েছে, যেমন হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস কি? জাস্ট একটা ইলেকট্রন আছে। তো দুইটা হাইড্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসে, তখন উভয় পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করে। তাদের কাছে আসছেই একটা ইলেকট্রন, তাই না? তাদের মধ্যে ইলেকট্রনটা শেয়ার করার মাধ্যমে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং সর্বশেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন গঠন করে। যেমন কি, এই যে আমরা বন্ধনটা কিভাবে দেখাই, এইচ, তাদের মধ্যে বন্ধনটা আমরা এই যে এই রেখার মাধ্যমে প্রকাশ করছি, সমযোজী বন্ধন। দেখেন এখানে হচ্ছে একটা ডট কেন? কারণ এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে। যখন তারা শেয়ার করছে, তারা একটা বন্ধন জোড় তৈরি করছে। এই যে দুইটা একসাথে, তার মানে কি এরা শেয়ার করছে একটা আরেকটার সাথে। এই যে দেখেন, এই হাইড্রোজেন পরমাণুর একটা ছিল, এটারও পরমাণুর একটা ছিল। যখন তারা দুইজন কাছাকাছি আসছে, তখন তারা দুইটা কি করছে? বন্ড করছে। এই যে বন্ধন জোড়, এটাকে বলে বন্ধন জোড় ইলেকট্রন। তো বন্ধন জোড়ের মাধ্যমে তারা সমযোজী বন্ধন তৈরি করছে। সেম ভাবে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের লাস্টের কক্ষপথে আমরা দেখতেছি 8টা ইলেকট্রন আছে, যে ওয়ার টু, সরি 6টা ইলেকট্রন আছে, তাই না? তো তারা কি করে দেখেন, তারা দুইটা করে ইলেকট্রন শেয়ার করে। যে প্রথমটাতে আছে কয়টা? এই যে দুইটা। এটা হচ্ছে বন্ধন জোড়, এটা হচ্ছে বন্ধন জোড়। এদেরকে বলা হয় মুক্ত জোড়, কারণ কি এরা কিন্তু বিক্রিয়াতে, সরি বন্ধনে কিন্তু অংশগ্রহণ করতেছে না, এদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। আর যারা মানে বন্ধনে অংশগ্রহণ করে, তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। তো এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, তারা মিলে টোটাল লাস্টে কক্ষপথে কয়টা তৈরি করে? 4টা ইলেকট্রন তৈরি করে। যে 4টা ইলেকট্রন কারণে দেখেন, এখন যদি আপনি ইলেকট্রন বিন্যাস দেখেন, তাদের কিন্তু দুজনের কক্ষপথে, লাস্টে কক্ষপথে কয়টা করে আছে? 8টা করে ইলেকট্রন আছে, তাই না? এই যে 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, এখানে 4টা, 5, 6, 7, 8, প্রত্যেকেরই কিন্তু এরকম। তো এরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করছে। এইভাবে আমরা ছবির মাধ্যমে, আমাদের যদি আসে পরীক্ষা, আমরা এইভাবে দেখাতে হবে আমাদের। ঠিক আছে, ছবি দিলে আপনারা ফুল মার্কটা পাবেন। তো এখানে জাস্ট এখানে বলা হয়েছে যে এই যে অক্সিজেন অণুতে কি করা হয়েছে, যে অষ্টক অপেক্ষা দুইটা ইলেকট্রন তাদের কম আছে। তো এরূপ দুইটা অক্সিজেন পরমাণু কাছে এলে তাদের উভয় পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এবং সর্বশক্তি কক্ষপথে তাদের কয়টা করে ইলেকট্রন থাকে? 8টা করে ইলেকট্রন থাকে। ফলে তাদের মধ্যে একটা কি, যেহেতু দুইটা করে ইলেকট্রন শেয়ার করছে, যেন ডাবল বন্ড দিছে। ঠিক আছে, যেহেতু দুইটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে, যে দেখেন এই দুইটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে। তো এক্ষেত্রে উভয় পরমাণু দুইটি করে মোট 4টা ইলেকট্রন শেয়ার করায় সমযোজী বন্ধন সংখ্যা হয় কয়টা? দুইটা। এই জন্য ডাবল বন্ড আমরা ইউজ করছি। দুইটা অক্সিজেন পরমাণু মিলে যে ডাবল বন্ড, কারণ কি দুইটা করে ইলেকট্রন তারা শেয়ার করছে। তো এতক্ষণ আমরা এই একই অধাতু পরমাণু দ্বারা গঠিত অণু তথা মৌলিক অণুসমূহের মধ্যে সমযোজী বন্ধন দেখলাম। মৌলিক অণু ছাড়াও একাধিক ভিন্ন অধাতু পরমাণু ছাড়াও, মৌলিক অণু মানে কি, যে এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, তো ডিফারেন্ট তো হইতে পারে, তাই না? তো ডিফারেন্ট হলে সেটা যৌগিক অণু, আর একই যদি হয় সেটা মৌলিক অণু। তো মৌলিক অণু ছাড়াও অধাতু পরমাণু দ্বারা গঠিত যৌগিক অণুতেও কিন্তু সমযোজী বন্ধন দেখতে পাওয়া যায়। যেমন যদি আমরা পানির ক্ষেত্রে চিন্তা করি, যে পানির অণুতে অক্সিজেন পরমাণু তার সবার শক্তি স্তরে একটা করে ইলেকট্রন, প্রত্যেক হাইড্রোজেন পরমাণু একটা করে ইলেকট্রনের সাথে কি করে? শেয়ার করে। এভাবে দুটি সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে পানির অণু গঠিত হয়। যেমন দেখেন, দুইটা হাইড্রোজেন আলাদা, একটা অক্সিজেন, দুইটা মিলে তারা কি বন্ধন তৈরি করে? দেখেন, এই অক্সিজেনের লাস্টের একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, আবার এর আরেকটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এই জন্য তারা পরস্পর কি করছে? একটা যৌগিক বন্ধন, মানে যৌগিক সমযোজী বন্ধন তৈরি করছে। ঠিক আছে। তো হাইড্রোজেন পানি অণুতে অক্সিজেন পরমাণু দুই জোড়া ইলেকট্রন অর্থাৎ 4টা ইলেকট্রন এখানে কোনো বন্ধন গঠন করে নাই, দেখেন তো। এই যে এরা কিন্তু কোনো বন্ধন গঠন করে না। আমি আগে বলছি এটা কিন্তু বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন, যে বন্ধন গঠন করেনি, কিন্তু প্রয়োজন হলে এই 4টা ইলেকট্রন বন্ধন গঠন করতে পারে। এই বিষয়গুলো তোমরা উচ্চতর শ্রেণীতে মানে ইন্টারে গেলে আপনারা জানতে পারবেন।
তো অক্সিজেন পরমাণু সমযোজী এবং আয়নিক উভয় প্রকার যৌগ গঠন করলেও সোডিয়াম পরমাণু কখনোই সমযোজী যৌগ গঠন করে না। সোডিয়াম পরমাণু সবসময় আয়নিক যৌগ গঠন করে, কারণ সে সবসময় ইলেকট্রন ত্যাগ করে। কারণ হিসেবে বলা যায় অক্সিজেন পরমাণু কোনো মৌল থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করেও ওই মৌলের সাথে আয়নিক বন্ধন তৈরি করে, আবার কোনো মৌলের সাথে দুইটা ইলেকট্রন শেয়ার করেও ওই মৌলের সাথে সমযোজী বন্ধন তৈরি করতে পারে। এই হচ্ছে দুইটাই পারে, মানে এই হচ্ছে কি আরেকজনের কাছ থেকে ইলেকট্রন নিতেও পারে, এই আরেকজনের কাছে ইলেকট্রন শেয়ার করতে পারে। তার মানে কি আয়নিক বন্ধনও তৈরি করতে পারে, সমযোজী বন্ধনও তৈরি করতে পারে। তো সোডিয়াম পরমাণু সবসময় ইলেকট্রন ত্যাগ করে কোনো মৌলের সাথে আয়নিক বন্ধন তৈরি করে, কিন্তু সোডিয়াম পরমাণু কোনো মৌলের সাথে ইলেকট্রন শেয়ার কিন্তু করতে পারে না। এই জন্য তারা সমযোজী বন্ধনও তৈরি করতে পারে না, এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অণুগুলোকে আমরা এই যে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? যেহেতু এগুলো হচ্ছে মৌলিক পদার্থের অণু, মানে কি নাইট্রোজেন এখানে দুইটা, মানে দুইটাই নাইট্রোজেন, দুইটাই অক্সিজেন, দুইটাই ক্লোরিন, এভাবে। তো এগুলোকে বলা হয় সমযোজী অণু, এবং সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে আমরা সমযোজী যৌগ অণু বলা হয়। যেমন দেখেন, এটা হচ্ছে ডিফারেন্ট যৌগিক অণু যেগুলো, এগুলো কিন্তু সেম সেম পরমাণু নাই। এখানে যেমন এখানে অক্সিজেন দুইটাই ছিল, কিন্তু এখানে কিন্তু দেখেন এই যে কার্বনের সাথে অক্সিজেন, মানে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু সমযোজী যৌগ অণু। তো অনেক সমযোজী অণু স্বাভাবিক তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে আপনার অ্যামোনিয়া, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো সবই কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় থাকে। আবার কিছু কিছু সমযোজী অণু স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তরল অবস্থায় থাকে, যেমন কারা, যেমন পানি, তারপরে ইথানল, এটা কিন্তু ইথাইল অ্যালকোহলও বলা হয়। এবং কিছু কঠিন অবস্থায় থাকে, যেমন হচ্ছে ন্যাপথালিন, এগুলো সংকেত কিন্তু আপনারা খুবই ভালোভাবে মুখস্থ করবেন, কারণ আপনাদের এমসিকিউতে এগুলো আসবে। সালফার, তারপর আয়োডিন, এরা হচ্ছে কি কঠিন অবস্থায় থাকে। তো দুইটা সমযোজী অণু যখন খুবই নিকটবর্তী হয়, তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, এটা আপনার মনে রাখবেন। শুধুমাত্র সমযোজী যৌগের ক্ষেত্রে এই দুর্বল আকর্ষণ বলটা কাজ করে, এবং যেটার নাম কি, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তো সমযোজী অণুগুলো পরস্পরের সাথে এই দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে মূলত যুক্ত থাকে। তাই এদেরকে বিচ্ছিন্ন করতে সামান্য শক্তির প্রয়োজন, মানে কি খুব সহজে এরা ভেঙে যায়। আয়নিক যৌগ যেমন খুব পাওয়ারফুল ছিল, সমযোজী যৌগ কিন্তু অতটা পাওয়ারফুল নয়, এদেরকে খুব ইজিলি ভাঙা যায়। ফলে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কিন্তু কি অনেক কম হয়, মানে কি অল্প তাপমাত্রা চাপে এরা হচ্ছে ভেঙে যায়। আবার গ্যাসীয় সমযোজী অণুর মধ্যে যেমন কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন ইত্যাদি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে, একদম খুবই কম। যার কারণে এরা একক অণু হিসেবে গ্যাসীয় অবস্থায় থাকে। মানে কি এরা হচ্ছে একলা একলাই থাকে মূলত ধরতে গেলে, কারণ কি এদের হচ্ছে খুব একটু যদি শক্তি প্রয়োগ করেন আপনি, তারা ইজিলি ভেঙে যাবে, ঠিক আছে? তো আজকে পর আপনাদের এতটুকু পর্যন্ত। আমরা মূলত আজকে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কে ধারণা লাভ করছি। এরপর হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। আপনাদের দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে ধাতব বন্ধন, ঠিক আছে? তো আজকের ক্লাস যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের বন্ধুদের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারেন। এছাড়া যে কোনো সমস্যা যদি হয় আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।